পূর্ণতা আজ খুশিতে পাগল প্রায়। জাওয়াদ প্রথমবারের মতো তার উপর অধিকার খাটিয়েছে। তাকে নিজের ব্যক্তিগত জিনিস বলেছে। পূর্ণতা ভেবে পায় না এত খুশি সে কোথায় রাখবে। পূর্ণতা বর্তমানে নিজের কেবিনে বসে বসে এসব কথাই ভাবছে আর মিটমিটিয়ে হাসছে। সে ভাবে এই খুশি উপলক্ষে আজ ডিনারে স্পেশাল কিছু রাঁধবে সকলের জন্য। ভাবনা অনুযায়ী সে 6টা বাজেই অফিস থেকে বের হয়ে যায়। জাওয়াদের ছুটি হবে 7:30টায়। পূর্ণতা বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ননদের সাথে হই হুল্লোড় করে সময় কাটায়। তারপর মাগরিবের নামাজের পর নিজ হাতে শ্বশুর বাবাকে চা বানিয়ে দেয়। শেখ লোকটা ভীষণ নরম ও কোমল মনের মানুষ। সে মনে মনে পূর্ণতাকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছে এবং তার সাথে নিজের মেয়ের মতোই আচরণ করে। শুধু তার বউয়ের সামনে মাসুম সেজে থাকেন। জাওয়াদের হাবভাবও আজকাল সুবিধার না। বাসায় এসেই আগে এদিক ওদিক মাথা ঘুরিয়ে বউকে খুঁজে। জিজ্ঞেস করলে বলবে, বাসা খালি খালি লাগছে। সবাই কই? পূর্ণতা আরেক কাপ আদা চা নিয়ে তার জানা সকল দোয়া দুরুদ পড়ে বুকে ফু দিয়ে শাশুড়ি কাছে আসে। তারপর মিনমিনে গলায় বলে, শাশুমা, আপনার জন্য চা এনেছিলাম। পূর্ণতা বাহিরে সকলের সামনে যতই হামতাম করুক না কেন, সে তার বাবার ন্যায় সম্মান, ভালোবাসা ও ভয় পায়নি। মিসেস শেখকে। কারণ সে মন থেকেই তাদের জনকে নিজের পিতা মাতার জায়গায় বসিয়েছে। শ্বশুর বাবা তার মাটির মানুষ হলেও শাশুড়ি একদম খানেদজ্জাল। তার মন মতো কিছু না হলে মুখে তেমন কিছুই বলবে না, শুধু শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকবে। কিন্তু তার সেই শান্ত দৃষ্টিই মুখের কাজ করে দিবে। মিসেস শেখ তখন নামাজ শেষ করে ওজিফা শরীফ পাঠ করে উঠে জায়নামাজ গোছাচ্ছিলেন। সে নামাজের হিজাব মাথা থেকে খুলতে খুলতে বলেন, আল্লাহ আমার হাত টোকে এখন কার্যকর রেখেছেন আলহামদুলিল্লাহ। আমি সেই হাত দিয়েই সবই করতে পারি। সকালের নাস্তা থেকে রাতের খাবারের ব্যবস্থা এই হাত দুটো দিয়েই করি। শুধু শুধু কষ্ট করে আমার জন্য চা বানিয়ে এনে তোমার সুন্দর সুন্দর হাত জোড়ার শোভা নষ্ট করার কোন কারণই আমি দেখছি না। মিসেস শেখ তাকে ঘুরিয়ে পেঁচিয়ে খুবই সূক্ষ্মভাবে কাজ না করার খোঁচা রে। পূর্ণতা অফিসের কাজের জন্য বেশি একটা ঘরের কাজ করতে পারে না। মিসেস শেখও কাজের লোকদের কাজ পছন্দ করেন না। তার বয়স হয়ে যাওয়ায় জাওয়াদ জোর করে একজন ছুটা কাজের লোক রেখেছেন, যে কিনা জামাকাপড় ও ঘর মুছে দিয়ে যায়। এছাড়া বাকি সকল কাজ মিসেস শেখ নিজেই করেন। পূর্ণতা অফ ডে গুলোতে তাকে টুকটাক সাহায্য করে। মিসেস শেখ তাকে কথা শোনালেও সে তেমন একটা গায়ে মাখে না। আজও তেমনই হলো। পূর্ণতা মিসেস শেখের হাত থেকে নামাজের হিজাবটা নিজের হাতে তুলে নিয়ে তার হাতে চায়ের কাপটা ধরিয়ে দেয়। মিসেস শেখ হেসে চোখ গরম করে তাকালে পূর্ণতা আকস্মিক তার ঠোঁট পাউট করে চুমুর ভঙ্গিমায় বলে, শাশুমা, রাগ করলে চুমু দিয়ে দিব কিন্তু একদম। মিসেস শেখ তার এহেন কথায় থতমত খেয়ে যায়। বলে কি এই বেয়াক্কল মেয়ে? শাশুড়ির সাথে কেউ এমন বিটলামি করে? অন্তত সে তার এত বছরের বয়সে আজ অব্দি এমন নির্লজ্জ পুত্রবধূ কোথাও দেখেননি বা শুনেননি। শাশুড়িকে হুমকি দিচ্ছে রাগ করলে চুমু দিয়ে দিবে। এমন ঠোঁটকাটা, নির্লজ্জ বউই তার ছেলের কপালে ছিল। মিসেস শেখ রাগান্বিত গলায় বলে, আমার মেজাজ গরম করবে না বলে দিলাম মেয়ে। কষিয়ে একটা লাগিয়ে দিয়ে তোমার সব বিটলামি ছুটিয়ে দিব। পূর্ণতা একটু এগিয়ে এসে তার এক গাল পেতে দিয়ে বলে, নেন দিন, আমি কিছু মনে করব না। একজন ব্যক্তিকে আপনি বিভিন্নভাবে ভয়ভীতি বা রাগ দেখাচ্ছেন, কিন্তু সে ভয়তে পাচ্ছেই না, উল্টো আপনার ভয়ের কারণ হয়ে যাচ্ছে। এর চেয়ে বিরক্তিকর কিছু নেই বোধ হয় আর। মিসেস শেখ পূর্ণতার উপর বিরক্ত হয়েই শেষমেশ চা মুখে দেয়। চা মুখে দেওয়ার সাথে সাথে তার চোখ ভালো লাগায় বন্ধ হয়ে যায়। খুবই মজাদার হয়েছে চাটা। মিসেস শেখ আরও এক চুমুক পান করেন। আরেকবার চায়ের কাপে চুমুক দিতে নিবে তখন দেখতে পায় পূর্ণতা ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে কিছু একটা জানার ইচ্ছা স্পষ্ট ভেসে উঠেছে। সে যে জানতে চাচ্ছে, চাটা কেমন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। মিসেস শেখ গলা খাকারি দিয়ে খ্যাঁক করে বলেন, আজব তো, এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? না, আপনার তৃপ্তি নিয়ে চা খাওয়াটা দেখছিলাম। মজা হয়েছে? মিসেস শেখ নিজের ভেতরে পুষে রাখা রাগটা চেয়েও বের করতে পারছেন না বর্তমানে। মেয়েটা ভীষণ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার উত্তর শোনার জন্য। আর এমনিতেও চা ভালো হয়েছে, মিথ্যে বলতেও কেমন কুণ্ঠাবোধ করছেন। মিসেস শেখ চা নিয়ে চলে যেতে যেতে বলেন, মুখে দেওয়ার যোগ্য হয়েছে। পূর্ণতা তার উত্তর শুনে বুঝতে পারে ভালোই হয়েছে। সে মিসেস শেখের যাওয়ার দিকে তাকিয়ে একটা ভেংচি দিয়ে বলে, একটু প্রশংসা করলে বোধ হয় তার ভাব কমে যাবে। দাঁড়ান না দাঁড়ান, বছরটা ঘুরতে দিন। 4-5টা নাতি নাতনি ধরিয়ে দিব। তখন উঠতে বসতে শুধু পূর্ণতা আর পূর্ণতা জব করবেন। পূর্ণতা অনেক কষ্টে এক প্রকার হাতে পায়ে ধরে তার শাশুড়িকে আজকের জন্য কিচেন ছেড়ে দিতে রাজি করাই। পূর্ণতার মা থাকলে কি হবে? আহমেদ নিজ উদ্যোগে মেয়েকে সবকিছু নিজের হাতে শিখিয়েছেন।
যেটা সে নিজে পারতেন না সেটা লোক দিয়ে শিখিয়েছেন, যাতে পূর্ণতাকে জীবনে কখনো অন্যের উপর নির্ভরশীল হতে না হয় বা জীবনে কোথায় থেমে যেতে না হয় নিজের অপারগতার কারণে। কিন্তু এত কিছু শিখিয়েই বা হলো কি? সেই পূর্ণতা তো জীবনের পথচলায় বাজেভাবে থমকে গেল এক শ্যামসুন্দর পুরুষের কাছে। জাওয়াদকে ছাড়া নিজের জীবনে অন্য কোনো পুরুষের কথা সে কল্পনাও করতে পারে না। পূর্ণতা আজ কয়েক পদের দেশীয় খাবার রান্না করেছে। সেগুলোর মধ্যে রয়েছে লাল শাক দিয়ে ছোট চিংড়ি মাছ, রুই মাছের দোপিয়াজা, গরুর গোস্তের কষা কষা, সাদা ভাত, ঘন ডাল, সালাদ। আর শেষপাতে মিষ্টিমুখ করার জন্য জাওয়াদকে মিষ্টি নিয়ে আসতে বলল। জাওয়াদ জ্যামজট পেরিয়ে রাত 9টায় বাসায় আসে। বাসায় প্রবেশ করতেই নানান পদের রান্নার সুবাসে তার পেটের ক্ষুধাটা হুহু করে বাড়তে থাকে। সে ঘরে ঢুকতে ঢুকতে খানিক উঁচু গলায় বোনকে বলে, জিনি, আজ কি তোকে দেখতে এসেছিল যে, এত বাহারি খাবারের ঘ্রাণ আসছে? আবার মিষ্টি আনতে বলল তোর ভাবি। বিয়েটিয়ে কি ফাইনাল হয়েই গিয়েছে একেবারে তোর? জাওয়াদ ঘুরিয়ে পেঁচিয়ে ঘটনা জানার চেষ্টা করে এবং সফলও হয় বটে। জিনিয়া ভাইয়ের কথা শুনে মুখ ফুলিয়ে বলে, আজ্ঞে না ভ্রাতা আমার, আপনার প্রিয়তম পত্নী আজ আমাদের জন্য রান্না করছেন, তারই সুবাস ছড়িয়েছে। পূর্ণতার রান্নায় এত সুন্দর ঘ্রাণ আসছে শুনে জাওয়াদ বেশ অবাকই হয়ে যায়। পূর্ণতা যে এত ভালো রান্না করতে পারবে সেটা সে কখনো ভাবেনি। জাওয়াদ কৌতূহল নিয়ে প্রশ্ন করে, পূর্ণতা রান্না করেছে রাতের খাবার? কিন্তু কেন? জিনিয়া কাঁধ নাচিয়ে মিষ্টির প্যাকেটটা ভাইয়ের হাত থেকে নিয়ে ফ্রিজে রাখতে রাখতে বলে, তোমার বউকেই গিয়ে জিজ্ঞেস করো কেন করেছে। আমি জিজ্ঞেস করলাম বলেনি, শুধু বলল আজ ভাবিপু ভীষণ খুশি তাই রান্না করে সকলকে খাওয়াবে। জানো ভাইয়া, রান্নাগুলো এত মজা হয়েছে। আমি সবগুলো একটু একটু খেয়ে দেখেছি। ইয়াম্মি ইয়াম্মি হয়েছে সব রান্না। জাওয়াদ জিনিয়ার কথা শুনে আরও একবার অবাক হয়ে যায়। সে তার অবাকতা নিয়েই রুমে গিয়ে ফ্যান ছেড়ে জিরতে থাকে। প্রতিদিনের মতো আজও পূর্ণতা চঞ্চল পায়ে ছুটে এসে জাওয়াদের হাতে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত ধরিয়ে দিয়ে নিজেই হুড়মুড়িয়ে বলতে থাকে, আজ নিজের শার্ট নিজেই খুলে নিন। হ্যাঁ, আমার হাতে তেলমশলা লেগো আছে। আপনার শার্টে দাগ পড়ে যাবে। আর আমি আসছি, গোস্তটা প্রায়ই হয়ে এসেছে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আজ সবাই একসাথে খাবো। কথাগুলো বলেই পূর্ণতা জাওয়াদকে কিছু বলার সময় না দিয়ে চলে যায়। জাওয়াদ বেয়াক্কেলের মতো তার কথাগুলো শুনে যায়। সে জিজ্ঞেস করতে চেয়েছিল আজ কি উপলক্ষে এসব করছে, কিন্তু তার আগেই গবেট মেয়েটা চলে গেল। জাওয়াদ মনে মনেই একটু রেগে যায়, কিন্তু কেন রেগে যায় তার যৌক্তিক কোন কারণ নেই। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বর্তমান পূর্ণতা রিসোর্টের গার্ডেন এরিয়ায় তাজ্জোয়াদকে খুঁজতে থাকে। এই কোল, সেই কোল হতে হতে কিউটের দিব্যা তাজ্জোয়াদ যে কত কোল বদল হয়েছে তার হিসাব নেই। পূর্ণতার এবার প্রচণ্ড রাগ হয় নিজের উপরও আর তার কাজিনদের উপরও। কি দরকার ছেলেটাকে এত কোলে নেওয়ার, একজন কোল নিয়ে সকলে মিলে আদর কর। তা না সকলকেই কোলে নিতে হবে। পূর্ণতা ঠিকই করে নেয়, এবার ছেলেকে নিজের কাছে পেলে আর কাউকে দিবে না। পূর্ণতার ভাবনাগুলো একদিক দিয়ে দেখলে মনে হবে, কেমন একগুঁয়ে, অহংকারী টাইপের মনে হতে পারে। কিন্তু বাচ্চাদের মায়েরা সন্তানদের জন্য এমন বহু ভাবনাই মনে মনে ভেবে থাকে। তারা বাচ্চাদের নিজেদের চোখের আড়াল করলেই কত শত ভাবনা যে তাদের মস্তিষ্কে এসে হানা দেয় তা শুধু বাচ্চাদের মায়েরাই জানেন। বহু খোঁজাখুঁজির পর অবশেষে গার্ডেনের এক কর্নারে তাজ্জোয়াদের দেখা মেলে। তাজ্জোয়াদ একজন বয়স্ক মহিলার কোলে বসে জুস খাচ্ছে আর গল্প করছে। যদিও মহিলাটির একপাশ দেখা যাচ্ছে, কিন্তু মহিলাটির মাথায় শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দেওয়া দেখে তার মুখশ্রী দেখতে পারে না পূর্ণতা। পূর্ণতা তাদের কিছুটা কাছে গিয়ে তাজ্জোয়াদকে বলে, এই দুষ্টু ছেলে, তুমি এখানে বসে আছো? আর আমি সারা রিসোর্টের খুঁজে ফেলেছি তোমায়। তাজ্জোয়াদ মাকে দেখে খুশি হয়ে ওঠে। সে আগের জায়গাতেই বসে থেকে উচ্ছ্বসিত গলায় বলে ওঠে, মাম্মাম দিকু, আমাল একটা দাদুন হয়েছে। উনি আমাল দাদুন। আমাকে জানো একটা তুন্দুল গল্পও শুনিয়েছে। পূর্ণতা দাদুন ডাকটা শুনে থমকে যায়। দাদুন, ভাই এসব তো বাবার বাবা মাকে ডাকে বাচ্চারা। কিন্তু তার ছেলে যে তার মতোই হতভাগা। যেখানে বাবাই নেই, সেখানে দাদুন দাদাভাই এসব আসবে কোথা থেকে? পূর্ণতা ছেলের দিকে হাত বাড়িয়ে দিয়ে মলিন গলায় বলে, মায়ের কাছে আসো আব্বু, উনাকে আর ডিস্টার্ব করো না। মহিলাটি তার পূর্ণতার কথা শুনে বলে ওঠে, না না, আমি মোটেই ডিস্টার্ব হচ্ছি না। আমি তো ওর সঙ্গ ভীষণ পছন্দ করছি। কথাটা শেষ করে মহিলাটি পূর্ণতার দিকে ফিরে আরো কিছু বলতে চায়, কিন্তু তারা একে অপরকে দেখে থমকে যায়। পূর্ণতার পায়ের তলার মাটি সরে যায় তার জীবন এলোমেলো করে দেওয়ার প্রধান চরিত্রটিকে দেখতে পেয়ে। বয়স্ক মহিলাটি একবার পূর্ণতার দিকে আরেকবার তাজ্জোয়াদের দিকে হতভম্ব দৃষ্টি নিয়ে তাকাতে থাকে।
হঠাৎই পূর্ণতা শকুনের মতো ছো মেরে মহিলাটির কোল থেকে তাজওয়াদকে ছিনিয়ে নিয়ে ছুটে সেই জায়গা ছেড়ে চলে আসে। মহিলাটি ফুটবল গলায় কিছু বলে হয়তো, কিন্তু পূর্ণতা তা না শুনেই চলে যায়। অন্ধকার রুমে সিক্ত চিবুক নিয়ে বসে আছে এক সৌষ্ঠব পুরুষ। তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙাচোরা অনেক বস্তু। অসংখ্য কাচের ভাঙা টুকরো, এলোমেলো জিনিসের মাঝে বসে নিজের পূর্বের সুখময় দিনগুলোর স্মৃতি রোমন্থন করছে পুরুষটি। হাতে তার এক লাল খয়েরি শাড়ি। এই সেই শাড়ি যেটা পরিধান করেছিল বলে পুরুষটি প্রথমবারের মতো তার বহুল আকাঙ্ক্ষিত নারীটির উপর অধিকারের প্রয়োগ করেছিল। কিঞ্চিত পরিচয় করিয়েছিল নিজের বিশ্রী রাগের সাথে। কিন্তু নারীটি কি ধাতুর তৈরি ছিল সেটা উপরওয়ালাই জানে। তার রাগ দেখানোতে সামান্য অভিমানটুকু তো করলই না, বরং চাইল এক বহুমূল্যবান জিনিস। যেটা সে দিল তো ঠিকই, কিন্তু দিয়ে তাকে হারিয়ে যেতে বাধ্য করল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। অতীত। সেদিন খাওয়ার সময় হয় আরেক কাহিনী। মিসেস শেখ কিছুতেই ডাইনিং টেবিলে বসে খাবেন না। কিন্তু পূর্ণতা তাকে এ নিয়েই ছাড়বে। শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মিসেস শেখকে ডাইনিং টেবিলে সকলের সামনে বসে খাওয়ার ব্যাপারে রাজি করানো যায়। পূর্ণতা আজ প্রথমবারের মতো শ্বশুর বাড়ির সকলকে নিজ হাতে বেড়ে খাওয়ায়। জিনিয়া ও মি শেখ তাকে বেশ কয়েকবার তাদের সাথে বসতে বলে খেতে, কিন্তু পূর্ণতা বলে সকলের খাওয়া হয়ে যাওয়ার পর সে খাবে। তার রান্না যে কতটা ভালো হয়েছে সেটা সকলের খাওয়া দেখেই বোঝা যাচ্ছে। জিনিয়া ছোট মানুষ, সে সকলের সামনেই বলে দেয় তার ভাবির রান্না 5 স্টার হোটেলের শেফদের কাছে ফেল। মি শেখও এনিয়ে বিনিয়ে তার প্রশংসা করেছে। শুধু ঘাড় তোত্তারা মিসেস শেখ ও তার বাধ্যগত ছেলে জাওয়াদ চুপ ছিল পুরোটা সময়। পূর্ণতা তাদের সন্তুষ্ট নিয়ে খেতে দেখেই বুঝে নেয় রান্না ভালো হয়েছে। পূর্ণতা অশ্রুসিক্ত চোখে তাদের দেখতে থাকে। আজ তারও একটা সংসার আছে। সে একা না, জাওয়াদ তার স্বামী, তার ভালোবাসার মানুষ। তার মাধ্যমে আরেকটা বাবা ও মা পেয়েছে সে, পেয়েছে একটা বোনের মতো ননদ। এমনই একটা সুখের সংসারের স্বপ্ন সে বুঝো হওয়ার পর থেকেই করে এসেছে। পূর্ণতার মা মারা যাওয়ার আগ পর্যন্ত তাদের তিনজনের একটা সুখের সংসার ছিল। কিন্তু মা মারা যাওয়ার পর সে আর তার বাবা প্রচণ্ড একা হয়ে যায় ভেতরই ভেতরে। তার বাবা নিজের একাকিত্ব ঘুচাতে কাজকে নিজের সঙ্গী করে নেয়। কিন্তু পূর্ণতা, সে তো তখনও ছোট। যেই বয়সে বাচ্চারা বাবা মায়ের মাঝে শুয়ে তাদের থেকে রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমায়, সেই বয়সে সে একা অন্ধকার ঘরে ঘুমিয়েছে। না, সে একটুও ভয় পায়নি। তার ম্যাচিউরিটি এসে পড়েছিল অল্প বয়সেই। কিন্তু ঝড়ের রাতগুলোতে বজ্রপাতের শব্দ ভয় পেয়েছে ঠিকই, কিন্তু কেউ এগিয়ে এসে তাকে বুকে আগলে নেয়নি। যদি বাবা বাসায় থাকত, তাহলে সে হয়তো আসত। না হয় পূর্ণতাকে মাথায় বালিশ চাপা দিয়েই নিজের ভয় কমাতে হয়েছে। তার চাচি ছিল তার আরেক মায়ের মতো। কিন্তু পূর্ণতার মা মারা যাওয়ার পর থেকে সেও কেমন বদলে যেতে শুরু করল। সবকিছু কেমন দায় ছাড়া ভাবে করত। একদিন আরিয়ানকে সে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল, তখন পূর্ণতাও তাকে খাইয়ে দিতে বলে। তখন তার চাচি তাকে উটকো ঝামেলাও বলে আখ্যায়িত করে। আরিয়ান তখন ফোনে গেম খেলছিল বলে এতটা খেয়াল করেনি। এরপর থেকে সে কখনোই কারো কাছে কোন আবদার করেনি, একমাত্র তার বাবা ছাড়া। বাবার পর সে তার সকল আবদার, আহ্লাদ করে একমাত্র তার ব্যক্তিগত পুরুষের কাছে। যদিও প্রতিবারই সে খালি হাতে ফিরে যায়, কিন্তু তার বিশ্বাস তার আবদারগুলো একদিন সব পূরণ হবে জাওয়াদের মাধ্যমেই। জাওয়াদ খেতে খেতেই হঠাৎই পূর্ণতার দিকে নজর দিলে দেখতে পায় পূর্ণতার গাল ভেসে যাচ্ছে অশ্রু জলে। জাওয়াদ অবাক হয়ে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, কি হলো, কাঁদছো কেন? তার কথায় শুনে সকলেই খাওয়া থামিয়ে পূর্ণতার দিকে তাকায়। পূর্ণতা চটপট হাতে নিজের চোখের পানি মুছে নিয়ে একটা জোড়াতালির হাসি দিয়ে বলে, আরে হাতে মশলা ছিল তো, সেই হাত দিয়েই চোখ চুলকে ফেলেছি। আপনারা খান, আমি একটু চোখে মুখে পানি দিয়ে আসছি। পূর্ণতা কথাটা শেষ করে নিজের রুমে চলে যায়। সকলে কিছুটা অবাক হয় তার এহেন কাজে, কিন্তু পরে তারা খাওয়ায় ব্যস্ত হয়ে যায়। খেতে পারে না শুধুমাত্র জাওয়াদ। তার মন বলছে, ওই অশ্রু শুধু তেলমশলার কারণে আসা অশ্রু না। ওই অশ্রু অনেক কষ্টের পর পাওয়া কাঙ্ক্ষিত বস্তুর ফল। আর অল্প কিছু খেয়ে জাওয়াদ রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে পূর্ণতা বেকনিতে দাঁড়িয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে তখনও ভেজা। জাওয়াদ তার পেছনে গিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে পড়ে। সে বেশ শুনতে পারছে পূর্ণতা ফুপাচ্ছে। জাওয়াদের এবার কেন জানি টেনশন হতে থাকে। মেয়েটাকে ঘন্টা খানেক আগেও তো দেখলে কত হাসি খুশি। হঠাৎই কি হলো তার? জাওয়াদ এবার মুখাবয়ব গম্ভীর করে রাশভারী গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন থেকে দেখছি কাঁদছো। এবার সত্যিটা বলবে, মিথ্যে আমার একটুও পছন্দ না।
কিছু সময় পেরিয়ে যায়। হুট করে পূর্ণতা পেছনে ঘুরে জাওয়াদের বুকে মুখ গুজে তার পিঠ খামচে ধরে কাঁদতে থাকে অল্প শব্দ করে। জাওয়াদ হতভম্ব হয়ে যায় তাকে কাঁদতে দেখে। সে এতদিন যেই পূর্ণতাকে দেখে এসেছে, সেই পূর্ণতা আর আজ তার সামনে দাঁড়িয়ে থাকা পূর্ণতা একদম ভিন্ন। জাওয়াদ দোনামোনা করতে করতে তার একটা হাত রাখে পূর্ণতার পিঠে রাখে, তারপর আস্তে ধীরে বলিয়ে দিতে থাকে। শান্ত করে পূর্ণতাকে সময় নিয়ে। পূর্ণতা একটু শান্ত হতেই তার বুক থেকে মুখ উঠিয়ে জাওয়াদের দিকে তাকায়। তাদের রুম থেকে আসা লাইটের আলোয় পূর্ণতার মুখশ্রী জাওয়াদের সামনে স্পষ্ট হতেই জাওয়াদ কিছুটা আটকে যায়। পূর্ণতার চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। পূর্ণতা রক্তজবার ন্যায় লাল মুখশ্রী ও ভাঙা ভাঙা গলার করা আবদার শুনে জাওয়াদের আশপাশ যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। পূর্ণতা নাক টেনে ভেঙে আসা গলায় বলে, একটা বাচ্চা দিবেন আমায় শ্যামসুন্দর পুরুষ। একটা ছোট জান, আপনার অস্তিত্ব আমি আমার মাঝে ধারণ করতে চাই। সে, আপনি, আমি, বাবা মা, যিনি সবাইকে নিয়ে একটা সুখের সংসার হবে আমার। আপনার কাছে আমার ফার্স্ট এন্ড লাস্ট চাওয়া হবে এটা। মাতৃত্বের স্বাদ অনুভব করতে চাই। প্লিজ দেন না একটা বেবি। কথা দিচ্ছি, জীবনে আর কিছু চাইব না। কখনো আপনার কথার অবাধ্য হব না, আপনাকে কখনো নাকানিচুবানি খাওয়াবো না প্রমিজ। দিবেন একটা বেবি। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মাম্মাম, ও আম্মু দরজা খুলো। আই, শেল্টারিং আউটসাইড। তাজ তার ছোট ছোট হাত দিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে কথাগুলো বলতে থাকে। তাজওয়াদের চিকন গলার স্বর শুনে পূর্ণতা তার অতীতের স্মৃতিচারণ থেকে বের হয়ে আসে। তাজওয়াদের জন্ম কানাডার মতো শীত প্রধান দেশে হওয়ায় সে একটুও গরম সহ্য করতে পারে না। এসির বাহিরে গেলেই ছেলেটা গরমে নাজেহাল হয়ে যায়। পূর্ণতা দৌড়ে দরজা খুলে দেখে ছেলে তার লাল টমেটোর মতো গালজোড়া ফুলিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই একজন স্টাফ দাঁড়ানো। সে তাজওয়াদকে দিতেই এসেছিল। পূর্ণতা তাজওয়াদকে কোলে তুলে স্টাফটিকে বিদায় করে দেয়। দরজা লাগিয়ে ছেলের গায়ের পাঞ্জাবি খুলে দিয়ে এসি ছেড়ে বসিয়ে দেয়। ছেলেটা 1 ঘন্টা হয়নি বাহিরে গিয়েছে, এর মধ্যেই ঘেমে একদম গোসল করে উঠেছে। তাজওয়াদ একটু স্বস্তি পেতেই আদো আদো গলায় মায়ের কাছে নালিশ দিতে থাকে। মাম্মাম, একানের চোবাই দুততু। জানো আমাকে চোবাই কুলে নেওয়ার জন্য কিমুন কিমুন কলেছে। আমি ভয় পেয়ে গেছি। আলু মামা ইত্তু বালু। সে কত্ত দমক দিয়েছে কিন্তু কেউ শুনেনি তাল দমক। আলু মামা শুনে পূর্ণতা থতমত খেয়ে যায়। আলু নামে তার কোন কাজিন ব্রাদার আছে বলে তার মনে পড়ে না। সে ছেলেকে জিজ্ঞেসই করে বসে। আলু মামাটা আবার কে শোনা? কিনু, ওই যে কাল আমাদের চাতে পাককে গিলু। মনস্টার তাকে ডিসুম দিয়ে আমাদের নিয়ে আসলু। ওই মামাটা। আরিয়ানকে সবাই ছোট করে আরু বলে, আরি বলে। এক একজন এক এক নামে ডাকে। তাজ ছোট মানুষ, আরু উচ্চারণ করতে গিয়ে এটাকে আলু বানিয়ে দিয়েছে। পূর্ণতা ছেলের কথা শুনে কতক্ষণ চোখ পিটপিট করে তাকিয়ে থাকে, তারপর হুট করেই হাহা করে হেসে দেয়। হাসতে হাসতে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। ছেলের গালে ঠোঁট দাবিয়ে চুমু দিয়ে বলে, আব্বা, তুই এত কিউট কেন রে বাপ? আমার কিউটের ডিব্বা বাপজান। আরিয়ান মামাকে আলু মামা বানিয়ে ফেলেছিস। তোর আরিয়ান মামা শুনলে পেলে কেঁদে দেবে বোকা ছেলে। হা হা হা। 2 মা ছেলে মেতে ওঠে খুনসুটিতে। বিকেলের দিকে রোদ একটু পড়তেই পূর্ণতা রেডি হয়ে তাজওয়াদকে নিয়ে রুম থেকে বের হয়। নিচে গ্রাউন্ড ফ্লোরে আসতেই একজন পুরুষ তাকে ডেকে ওঠে। কণ্ঠস্বর কেমন চেনা চেনা ঠেকল। পূর্ণতার আত্মা ধক করে ওঠে পুরুষটির গলার আওয়াজ পেয়ে। তবে কি শেষ পর্যন্ত ধরা পড়েই গেল? পূর্ণতা পেছনে ঘুরে দেখে পুরুষটি তার পরিচিত। কিন্তু সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না। ব্যক্তিটি আরিয়ানের মায়ের দিকের কাজিন হয়। নাম তৌফিক হাসান। একসময় প্রচণ্ড পাগল ছিল সে পূর্ণতার জন্য। শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক দিক দিয়ে পূর্ণতার জন্য একদম পারফেক্ট ছিল, কিন্তু পূর্ণতা তাকে রিজেক্ট করে দিয়ে জাওয়াদকে নিজের জন্য বেছে নিয়েছিল। পূর্ণতার বিয়ের পর একবার দেখা হয়েছিল। তারপর তার জীবন কোথা থেকে কোথায় চলে গেল পূর্ণতা টেরই পেল না। তৌফিক হেঁটে পূর্ণতার দিকে এগিয়ে আসে। তারপর ঠোঁটের কোণে কিছুটা হাসি ফুটিয়ে তুলে বলে, কেমন আছো পূর্ণতা? পূর্ণতা সৌজন্য সূচক হেসে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভাইয়া? পূর্ণতার মুখে ভাইয়া ডাকটা তৌফিকের কখনোই পছন্দ ছিল না, আজও পছন্দ হলো না। সে নাক মুখ কুঁচকে বলে, তোমার আর আমাকে ভাইয়া ডাকার স্বভাব গেল না এত বছরেও। পূর্ণতা খানিক হেসে দিয়ে বলে, টেনশন করবেন না, সম্পত্তিতে ভাগ দেওয়া লাগবে না। আমার বাবা আমার জন্য যথেষ্ট রেখে গিয়েছেন। তৌফিক তার কথা শুনে হেসে দেয়। হাসতে হাসতেই তৌফিকের নজর যায় বিদেশিদের মতো দেখতে তাজওয়াদের দিকে। ছেলেটা হলুদ ফর্সা একদম মায়ের মতোই, চুলগুলো হালকা লালচে রঙের কিন্তু আইবল, শগুলো কালো কুচকুচে একদম জাওয়াদের মতো।
তৌফিক পূর্ণতাকে জিজ্ঞেস করে, এটা বুঝি তোমার ছেলে? জি ভাইয়া। তাজওয়াদ আহমেদ আদর ওর নাম। তাজওয়াদের সারনেইম আহমেদ শুনে তৌফিকের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে পূর্ণতার স্বামী সম্পর্কে A to Z সব খবর নিয়েছিল। তার জানা মতে জাওয়াদের সারনেইম ছিল শেখ। তাহলে এখন পূর্ণতা আহমেদ বলল কেন তাজওয়াদের সারনেইমে? তাহলে কি সত্যিই ওর আর জাওয়াদের ডিভোর্স হয়ে গিয়েছে? সে ভাষা ভাষা খবর পেয়েছে জাওয়াদ নাকি পূর্ণতাকে ছেড়ে দিয়েছে। প্রশ্নটা মনে হতেই তৌফিকের কেমন খুশি খুশি অনুভব হয়। এত বয়স হয়ে যাওয়ার পরও সে বিয়ে করেনি। পূর্ণতাকে সে সত্যিকার অর্থে ভালোবেসেছিল। কিন্তু পূর্ণতা তার ভালোবাসার দাম দেয়নি। যদিও তার এনগেজমেন্ট হয়ে আছে এক মেয়ের সাথে। কিন্তু তার মন তাকে একটা শেষ সুযোগ নেওয়ার জন্য প্রলুব্ধ করল। তৌফিক তাকে জিজ্ঞেসই করে বসে, তাজওয়াদ আহমেদ কেন? ওর তো শেখ হওয়ার কথা না? তাহলে কি সত্যিই তোমার আর জাওয়াদের ডিভোর্স হয়ে গিয়েছে? প্রশ্নটা শুনে পূর্ণতার বুকের মধ্যে ঝড় বয়ে যেতে থাকে। নিঃশ্বাস আটকে আসে ডিভোর্স নামক শব্দটা শুনে। এই শব্দটা থেকে বাঁচতেই তো 5 বছর আগে সে তার প্রিয় মানুষগুলো ও মাতৃভূমি ত্যাগ করেছিল। কিন্তু সেই শব্দটিই তাকে এক ভয়াবহ দুঃস্বপ্নের ন্যায় পিছু করে চলেছে। পূর্ণতাকে চুপ থাকতে দেখে তৌফিক মনে মনে ভেবে নেয়, আসলেই পূর্ণতা আর জাওয়াদের ডিভোর্স হয়ে গিয়েছে। তৌফিক যেন সাহস পেয়ে যায়। সে পূর্ণতার কিছুটা কাছে এসে কাতর গলায় বলে, আগেরবার হয়তো দাওনি সুযোগ, কিন্তু এবার একটা সুযোগ দিবে পূর্ণতা? আমি বেস্ট স্বামী হয়ে দেখাবো। তাজওয়াদকেও নিজের সন্তান হিসেবে বড় করব। প্লিজ পূর্ণতা দিবে একটা সুযোগ? তৌফিককে হঠাৎ এগিয়ে আসতে দেখে পূর্ণতা খানিক ঘাবড়ে যায়। ঘাড় এদিক ওদিক করে মানুষ খুঁজতে থাকে, কিন্তু এই পরন্ত বিকেল কাউকেই পায় না নিজের আশেপাশে। সকলে সন্ধ্যার পর মেয়ের বাড়ি যাবে হলুদের তত্ত্ব নিয়ে তাই রেডি হচ্ছে। তৌফিক একের পর এক প্রশ্ন করতেই থাকে, কি পূর্ণতা কোন জবাব দেয় না। তাজওয়াদও তার কাজে কিছুটা ভয় পাচ্ছে, কিন্তু সে যে তার মায়ের একমাত্র পার্সোনাল বডিগার্ড। তার এক আন্টি বলেছে এই কথাটা। তাজওয়াদ পূর্ণতা আর তৌফিকের মাঝে এসে দাঁড়িয়ে তৌফিককে নিজের ছোট ছোট হাত দিয়ে ধাক্কাতে শুরু করে আর বলতে থাকে, ইউ পচা লোক, দূলে যাও আমার মাম্মার থেকে। আমার মাম্মার এত কাছে আচ্ছ কেন? ম্যানাসলেস লোক। তাজওয়াদের কথা ও কাজ শুনে পূর্ণতা ও তৌফিক জনই ভরকে যায়। পূর্ণতা ছেলের কাজ বুঝতে পেরে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলে। তার এইটুকুন ছেলে তাকে এখন থেকেই প্রোটেক্ট করছে। মা হিসেবে সে বোধ হয় সার্থক। তৌফিক তাজওয়াদকে বুঝাতে চায় সে পচা লোক না, কিন্তু যদি তাজওয়াদ বুঝলে তো। শেষমেশ পূর্ণতা ছেলেকে নিজের কোলে তুলে নেয়। তারপর তাকে শান্ত করতে বলে, আব্বু এটাও তোমার একটা মামু হয়। পচা লোক না, তুমি শান্ত হও সোনা। মামু? আলু মামুর মতো আরেকটা মামু? বাচ্চা বাচ্চা গলায় প্রশ্ন করে। পূর্ণতা ছেলেকে হাসি মুখে জবাব দেয়। তারপর তৌফিকের দিকে তাকিয়ে বলে, আজ একটা কথা স্পষ্ট করে বলে দেই ভাইয়া, জাওয়াদি আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ হবে। হ্যাঁ, আজ আমাদের সেপারেশনে আছি কিন্তু ডিভোর্স হয়নি আমাদের। আর হবেও না। তাই আমার আশা ছেড়ে দিয়ে যার সাথে আপনার এনগেজমেন্ট হয়েছে তার দিকে মনোযোগী হন। সে যদি কোনোভাবে আপনার এই প্রস্তাবের কথা জেনে ফেলে, বুঝতে পারছেন কতটা কষ্ট পাবে সে? আপনার জন্য আমার একটা পরামর্শ থাকবে, ব্যক্তিগত নারীটিকে কষ্ট দিয়েন না ভাইয়া। সে যদি একবার আপনার থেকে মুখ ঘুরিয়ে নেয়, তাহলে জীবন জাহান্নাম মনে হতে থাকবে। কথাগুলো বলে পূর্ণতা তাজওয়াদকে নিয়ে সেই জায়গা ত্যাগ করে। তৌফিক মলিন চোখে তার প্রস্থানের পথে চেয়ে থাকে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। পূর্ণতা টনির সাথে রিসোর্টের গার্ডেন এরিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। টনি তার বয়সে বড় হলেও সে নাম ধরেই ডাকে। কাজের সময় প্রফেশনালিজম বজায় রাখার বিষয়ে পূর্ণতা সবসময় সজাগ। তাজওয়াদ কিছু দূরে ফুলের সাথে খেলছে। পূর্ণতা টনিকে বলছে তারা এবার দেশেই সেটেলড হয়ে যাবে আর ব্যবসার দায়িত্ব পুনরায় নিজের কাঁধে তুলে নিবে। তার বাবার এত কষ্টে গড়া বিজনেস সে এমন অবহেলা করে কতবড় ভুল করে ফেলেছে সেটা সে দেরিতে হলেও উপলব্ধি করতে পেরেছে। টনি তার কথায় শুধু সায় দিচ্ছে। তাদের কথার মাঝখানেই আরিয়ান আসে সেখানে। সে এসেই পূর্ণতাকে তাড়া দিতে থাকে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য রেডি হতে। পূর্ণতা জানায় সে যাবে না তাদের সাথে। তাজওয়াদ বেশি লোকের মাঝে গেলে ভয় পাবে, আর তারও হুট করে এত আত্মীয় স্বজনদের মাঝে যেতে অস্বস্তি হচ্ছে। কিন্তু আরিয়ানের একটাই কথা সে পূর্ণতাকে ছেড়ে কিছুতেই যাবে না। পূর্ণতা আরিয়ানকে বুঝাতে চায়, কিন্তু আরিয়ান রাগ করে চলেই যায়। আসলে আরিয়ান পূর্ণতাকে স্বাভাবিক জীবনে আনতে চাচ্ছে। তাদের বেড়ে ওঠা একসাথে হওয়া এবং তারও কোন ভাই বোন না থাকায় সে পূর্ণতাকে নিজের বোনের ন্যায় ভালোবাসে। জাওয়াদের সাথে ঝামেলার সময়টাতে সে দেশে ছিল না বলে সে চেয়েও কিছু করতে পারেনি। আর যখন সুযোগ পেল তখন পূর্ণতাই তাকে আটকে দেয়।
পূর্ণতা বুঝে যায় আরিয়ানের কথা না শুনলে তার চাচি আবারও তাকে আঁকাবাঁকা কথা শোনাতে পারে। সবকিছু ভেবে চিনতে সে রাজি হয়, আরিয়ানদের সাথে তার হবু বউয়ের বাড়িতে যেতে রাজি হয়। বিকেল 5টার দিকে তারা মেয়ের বাড়ি গিয়ে উপস্থিত হয়। আরিয়ান ও বাকিরা এক গাড়িতে যায়। পূর্ণতা, তাজওয়াদ ও টনি আরেক গাড়িতে একটু দেরি করে যায়। তারা যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এসেছে পর থেকে পূর্ণতা তাজওয়াদকে নিয়ে মেয়ের বাড়ির বাগানের দিকে হাঁটাহাঁটি করতে থাকে। ছেলেটা এত মানুষ দেখে অভ্যস্ত নয়, তাই খানিক ঘাবড়ে গিয়েছে। হুট করে তার ফুফাত বোন নিধি এসে তাজওয়াদকে নিয়ে যায় তার থেকে। মেয়ে পক্ষকে সে দেখাতে চায় তার বিদেশি ভাগিনাকে। পূর্ণতা শুরুতে দিতে চায় না তাজওয়াদকে, তাজওয়াদও যেতে চায় না নিধির সাথে, তারপর নিধি অনেক আকুতি মিনতি করার পর রাজি হয়। পূর্ণতাও তাদের সাথে যেতে নিচ্ছিল, তখন কানাডা থেকে এক জরুরি কল আসায় সে ওদের আগে যেতে বলে নিজে বাহিরের দিকে গিয়ে কলটা অ্যাটেন্ড করে। কথা বলা শেষ করে সে যখন বাড়ির ভেতরে প্রবেশ করছিল, তখন সে নিধিকে পায়। কিন্তু তার কোলে তখন তাজওয়াদ ছিল না। পূর্ণতা নিধিকে তাজওয়াদের কথা জিজ্ঞেস করলে নিধি বলে সে আরেকজনের কাছে দিয়ে এসেছে। পূর্ণতা এই কথা শুনে রেগে যায়। সে কড়া গলায় জিজ্ঞেস করে, তার ছেলে কোথায়? তখন নিধি মিনমিনে গলায় জানায় তাজওয়াদ হয়তো গার্ডেনের দিকে আছে। পূর্ণতা আর মুহূর্ত অপেক্ষা না করেই গার্ডেনের দিকে চলে যায়। সেখানে গিয়ে এদিক সেদিকে খুঁজতে খুঁজতে অবশেষে তাজওয়াদকে এক বয়স্ক মহিলার কাইলে তাজওয়াদকে বসে বসে গল্পরত অবস্থায় পায়। অচেনা অজানা মানুষের কাছে ছেলেকে পেয়ে পূর্ণতা বুক ধক করে ওঠে। সে চঞ্চল পায়ে হেঁটে তাদের কাছে যায়। মহিলাটির পিঠ পূর্ণতার দিকে দেওয়া, তাই সে তার মুখ দেখতে পায় না। পূর্ণতা তার গলার স্বর খানিক বাড়িয়ে বলে, তাজ, আব্বু, মাম্মার কাছে আসো। মায়ের গলার স্বর শুনে তাজওয়ার চঞ্চল হয়ে ওঠে। সে মহিলাটির কোল থেকে নিচে নামতে চায়, কিন্তু মহিলাটি নামতে দেয় না। তাজওয়াদও কেন জানি লাফালাফি থামিয়ে বলে, মাম্মা, উনি নাকি আমাল দাদুন। সত্যি, দাদুন? দাদাভাই তো হয় বাবার বাবা মা। যেখানে বাবাই নেই সেখানে এদের আশা করা বোকামি। পূর্ণতা ছেলেকে বলে, হয়তো। এখন তুমি মাম্মার কাছে আসো তো আব্বু। ও আরেকটু আমার কাছে থাকুক না। কথাটা বলতে বলতে মহিলাটি পূর্ণতার দিকে ফিরে তাকায়। একে অপরের মুখোমুখি হতেই পূর্ণতা আর বৃদ্ধ মহিলা জনই থমকে যায় এক মুহূর্তের জন্য। দীর্ঘ 5 বছর পর নিজের শাশুড়িকে দেখতে পেয়ে পূর্ণতা হার্টবিট বেড়ে যায়। তার মাথায় একটা কথাই বিদ্যুতের ন্যায় খেলতে থাকে, তারা তার ছেলেকে তার বেঁচে থাকার শেষ অবলম্বনকেও কেড়ে নিবে। পূর্ণতা খপ করে তাজওয়াদকে মিসেস শেখের কোল থেকে নিয়ে ছুটে সেই জায়গা ত্যাগ করে। মিসেস শেখও তার ঘর থেকে বের হয়ে আসে। সে ফুটবল গলায় ডাকতে থাকে, বৌমা, যেও না বৌমা। আমার ছেলেটা তোমাকে ছাড়া বাঁচবে না বৌমা। কিন্তু পূর্ণতা তার সেই আকুতি মিশ্রিত ডাক না শুনেই চলে যায়। পূর্ণতা এলোমেলো পায়ে ছুটে সেই বাড়ি থেকে বের হয়ে আসতে থাকে। মেইন গেইটের কাছে তার একজন ব্যক্তির পিঠের সাথে ধাক্কা লাগলে সে ব্যালেন্স হারিয়ে তাজওয়াদকে সহ পড়ে যেতে নেয়। কিন্তু পড়ে যাওয়ার আগেই সে তাজওয়াদকে এক হাত দিয়ে শক্ত করে ধরে আরেক হাত দিয়ে আগত ব্যক্তিটির বাহু খামচে ধরে। কোনোমতে নিজেকে সামলে নিয়ে ব্যক্তিটিকে সরি বলে তাকে পাশ কাটিয়ে পুনরায় তাজওয়াদকে নিয়ে ছুটতে থাকে। বাসার বাহির থেকে বের হয়েই একটা খালি সিএনজি পেয়ে যাওয়ায় পূর্ণতা ছেলেকে নিয়ে সেটায় উঠে বসে। অন্যদিকে পূর্ণতার সাথে ধাক্কা লাগা ব্যক্তিটি আর কেউ নয় বরং তারই স্বামী জাওয়াদ শেখ ছিল। জাওয়াদ ফোনে কথা বলছিল, তখনই তার পিঠের সাথে ধাক্কাটা লাগে পূর্ণতার। কল কেটে পূর্ণতার দিকে ফিরার আগেই পূর্ণতা ঝড়ের বেগে সিএনজিতে উঠে যায়। পূর্ণতার গলা ও সিএনজিতে উঠার সময় তাজওয়াদকে দেখে জাওয়াদ 100 ভাগ সিউর হয়ে যায় মেয়েটি তার প্রিয় রমণীই ছিল। জাওয়াদ তার পিছু নিতে চায় সেই প্রথম দিনের মতো, কিন্তু গতরাতে সে পাগলামি করে রিসোর্টে তার রুমের সব কাচের জিনিস ভেঙে ফেলেছিল। সেই ভাঙা কাচের এক অংশ দিয়ে কিভাবে যে তার পা কেটেছে সে নিজেও ঠিক করে জানে না। আজ ব্যথায় পা নাড়ানোই কষ্টকর, সেখানে ছুটা তো প্রায় অসম্ভব ব্যাপার। জাওয়াদ তার সকল কষ্টকে পেছনে ফেলে ছুটতে থাকে পূর্ণতা ও তাজওয়ার বসা সেই সিএনজির পেছনে। কিন্তু পূর্বের ন্যায় এবারও জাওয়াদের হাত ফসকে যায় তার সুখের উৎসগুলো। রিসোর্টে ফিরে এসে পূর্ণতা সিএনজি থেকে নেমেই ভাড়া পরিশোধ করে ছেলেকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে নিজের রুমের উদ্দেশ্যে ছুট লাগায়। সে প্রচণ্ড ভয় পেয়ে আছে, মনে হচ্ছে শেখ পরিবার আবারও তার সুখ শান্তির একমাত্র উৎস তার সন্তানকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পূর্ণতা রুমে এসে দরজা লাগিয়ে তাজওয়াদকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কাঁপতে থাকে। বিয়ের পরপরই পূর্ণতা তার জীবনের সবচাইতে ধৈর্য পরীক্ষাগুলো দিয়েছে। পূর্ণতা চলে যায় তিক্ত সেই অতীতের স্মৃতিচারণ করতে। আন্ডারস্কোর 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 অতীত। মিসেস শেখ সেদিনের পর থেকে ডাইনিং টেবিলে সকলের সাথে বসে খেলেও জাওয়াদের সাথে কথা বলছেন না আজও।
জাওয়াদ এটা নিয়ে ভীষণ আপসেট, আর জাওয়াদকে আপসেট দেখে পূর্ণতারও মনটা বিশেষ একটা ভালো না। তার উপর কাল তার মায়ের মৃত্যু বার্ষিকী। এই দিনটাতে পূর্ণতা একদম ভিন্ন একজন হয়ে যায়। সারাদিন রুম লক করে ঘরে বসেই মায়ের জন্য কাঁদবে, ইবাদত করে মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এছাড়াও আরও নানান কাণ্ড কারখানা করবে। তার বাবা মি আহমেদও প্রিয়তমা স্ত্রীর মৃত্যু বার্ষিকীতে কেমনে যেন মিয়ে যান। রাত থেকেই পূর্ণতা আস্তে আস্তে চুপচাপ হয়ে যেতে থাকে। তাকে এমন চুপচাপ দেখে জাওয়াদের কেমন একটা খটকা লাগে, কিন্তু সে এই বিষয়ে কিছুই বলে না। যে যার মতো ঘুমিয়ে পড়ে। নিত্যদিনের ন্যায় আজও সকালে পূর্ণতাই সবার আগে উঠে। ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখে তার শাশুড়ি মা নাস্তার ব্যবস্থা করছেন। জিনিয়া ড্রয়িং রুমে বসে তার কিছু পড়া পড়ছে। সেও মায়ের সাথে অনেক সকালে উঠে। পূর্ণতা মিসেস শেখের হাতে হাত মেলায়। মিসেস শেখ তাকে নিষেধ করেন না ঠিকই, কিন্তু তার চোখমুখ কেমন একটা বিরক্তি ফুটে উঠেছে। নাস্তা বানানো শেষ হলে পূর্ণতা কোমল গলায় মিসেস শেখকে জিজ্ঞেস করে, আম্মা, আমি কি আজও বাড়ি যেতে পারি? মিসেস শেখ একবার তার দিকে তাকিয়ে পুনরায় সিঙ্কে অপরিষ্কার থালাবাসন ধুতে ধুতে বলে, তোমার বাবার বাড়ি তুমি যাবে কি যাবে না সেটা আমার কাছে জিজ্ঞেস করার কি আছে? এমন একটা ভাব করো, আমি বললে মনে হয় যাবে না। যাবই তো না। সেটা আমার বাবার বাড়ি ছিল, এইটা ক্ষণস্থায়ী। বর্তমানে এটা আমার বাড়ি, আমার সংসার। আর আপনি সেই সংসারের কর্ত্রী। কোন কাজ করতে হলে তো অধীনস্থদের কর্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়েই করতে হয়, তাই না? পূর্ণতার কথা শুনে মিসেস শেখ এক পলকের জন্য থমকে যায়। পূর্ণতার জায়গায় যদি আজ আঞ্জুমান এই কথাগুলো বলতো তাহলে সে পুত্রবধূকে মাথায় তুলে নাচতেন। এই 1-1.5 মাসে পূর্ণতা জাওয়াদ ও মিসেস শেখের মন গলাতে কি না করেছে আর করছে। রূপে গুণে পূর্ণতার ধারেকাছেও নেই আঞ্জুমান। জাওয়াদ একটু একটু গলতে শুরু করলেও মিসেস শেখ তার জেদে অটল। সে কশ্চিনকালেও পূর্ণতাকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিবেন না। মিসেস শেখ তাচ্ছিল্য করে বলেন, মন ভুলানো কথা তো বেশ ভালোই পারো মেয়ে। ভালোই শিক্ষা আছে এই বিষয়ে। তা এসবের শিক্ষককে? তোমার মা নিশ্চয়ই এত কিছু শিক্ষা দিয়েছে, সেই সাথে এটা বলে দেয়নি কারো সাজানো গুছানো সংসার ভাঙা কত বড় পাপের? তাহলে কিসের শিক্ষা দিলেন তোমার মা? মা হিসেবে সে তো পুরোই ব্যর্থ। তার মেয়ে আজন্যের ছেলে ভাগিয়ে একজন মায়ের সাথে তার ছেলের সম্পর্ক খারাপ করেছে। ঘরবাঁধার স্বপ্ন নিয়ে থাকা এক এতিম মেয়ের স্বপ্ন ভঙ্গ করেছে। পূর্ণতা একদৃষ্টিতে তাকিয়ে মিসেস শেখের কথাগুলো শুনছে। তার মা কে হেই করে কথা বলায় তার হৃদয় কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে, সেটা যদি দেখাতে পারত সে মিসেস শেখকে, তাহলে হয়তো মিসেস শেখ নিজেই পূর্ণতাকে তার বুকে টেনে নিতেন। পূর্ণতা ভেঙে আসা গলায় বলে, কিছু শেখানোর আগেই তো উপরওয়ালা তাকে আমার থেকে নিয়ে নিলেন। না নিলে হয়তো সে শেখাতে পারতেন কেউ যদি আমার সত্যিকার ভালোবাসায় আঙুল তুলে আমার পবিত্র ভালোবাসাকে অপমান করে তাহলে আমায় কি করতে হবে? কিন্তু উপরওয়ালা তো তাকে সেই সুযোগটুকুও দিলেন না। মিসেস শেখ থমকে যান। পূর্ণতার কথা শুনে অজান্তেই তার বুকটা ধক করে ওঠেন। মিসেস শেখ ভালো করে খেয়াল করে দেখেন, পূর্ণতার ঠোঁটের কোণে হাসি থাকলেও চোখজোড়া মলিন ও সিক্ত। ঠোঁটের কোণে থাকা হাসিটাও কেমন জোড়াতালির। সেই হাসিতে অন্যান্য দিনের ন্যায় নেই কোন প্রাণ বা উচ্ছ্বাস। পূর্ণতা বরাবরের ন্যায় তার অশ্রু লুকাতে দ্রুতই সেই স্থান ত্যাগ করে। রুমে এসে ফ্রেশ হয়ে জামাকাপড় পাল্টে নেয় তাড়াতাড়ি করে, তারপর জাওয়াদ ঘুম থেকে ওঠার আগেই বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে জাওয়াদের জন্য চিরকুটে লিখে যায়, আজ সে বাবার বাড়িতেই থাকবে। কাল আসবে এ বাসায়। বাসা থেকে বের হয়ে সে সোজা চলে যায় তাদের পারিবারিক কবরস্থানে। সেখানে গিয়ে দেখতে পায়, তার বাবা আগের থেকেই সেখানে উপস্থিত রয়েছে। পূর্ণতা তার বাবার পাশে গিয়ে দাঁড়ায়। মি আহমেদ মেয়ের দিকে মলিন চোখে তাকালে পূর্ণতা তার বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। দিনটা তারা বাবা মেয়ে বিভিন্ন দান সদকা ঘুরে ফিরে কাটায়। মিসেস আহমেদ মারা যাওয়ার পর আজকের এই দিনটা ভিন্ন কাটল। এশারের নামাজের পর পূর্ণতা আহমেদ বাড়িতে প্রবেশ করে। আজ 1.5 মাস পর সে তার বাবার বাড়িতে আসলো। তার আগমনে তার বড় আব্বু আয়মান আহমেদ বেশ খুশি হলেও তার চাচি বেশি একটা খুশি না, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। পূর্ণতা তার ক্লান্ত শরীর নিয়ে নিজের অতি পরিচিত রুমটাতে পা রাখে। রুমে ঢুকেই তার মন খারাপই কিছুটা কমে যায়, কারণ তার রুমটা সেই 1.5 মাস আগের মতোই চকচক করছে। কোথাও কোন ধুলোবালি নেই, কোন অগোছালো নেই। এসবই যে তার বাবার বদৌলতে হয়েছে সেটা সে খুব ভালো করেই জানে। পূর্ণতার কিছু ড্রেস তার বাবার বাড়িতে থাকায় সে ফ্রেশ হয়ে সেগুলো পরিধান করে। তারপর হঠাৎই তার মনে পড়ে, তুই তো এবার সিঙ্গেল বারে পূর্ণ। তোর যে এক শ্যামরাঙা বর আছে। আজ সারাদিনও সেই বরের সাথে একবারও কথা বলিসনি, এই খেয়াল কি তোর আছে? কথাটা মনে পড়তেই সে চটপট করে তার ফোন হাতে নেয়। কিন্তু সে যতটা উচ্ছ্বাসের সহিত ফোন হাতে নিয়েছিল, তার চেয়েও বেশি নিরাশ হতে হয়। কারণ আজ সারাদিনে শেখ বাড়ি থেকে কেউ তাকে একটা কল পর্যন্ত করেনি।
এমনকি জাওয়াদও না। পূর্ণতার মন আবারও খারাপ হয়ে যায়, সেই সাথে সেখানে দেখা দেয় অভিমান। জাওয়াদ ও পূর্ণতার বিয়ের 1.5 মাস হতে চলল, এই 1.5 মাসে পূর্ণতা কি না করেছে? কতভাবে নিজের ভালোবাসা জাহির করেছে জাওয়াদের সামনে। তবুও কি জাওয়াদের মনে এক বিন্দু জায়গাও করে নিতে পারেনি সে? শ্যামসুন্দর পুরুষদের মন এত কঠোর হয়? তাদেরকে বারবার ভালোবাসার প্রমাণ দেওয়ার পরও তারা এমন নিষ্ঠুরভাবে ফিরিয়ে দেয়? পূর্ণতা তার অভিমান মনে পুষে রেখে আর ফোন দেয় না জাওয়াদকে। বরং ফোনটা অফ করে না খেয়েই শুয়ে পড়ে সে। মায়ের ছবিটা বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, পুরো সব স্মৃতি মনে করে। আজকের দিনে সে জাওয়াদকে তার পাশে আশা করেনি ঠিকই, কিন্তু একটা কল আশা করেছিল তার থেকে। কিন্তু বরাবরের ন্যায় এবারও বোধহয় সে একটু বেশিই আশা করে ফেলেছি ভাগ্যের থেকে, জাওয়াদের থেকে। অন্যদিকে জাওয়াদের আজ সারাটা দিন কেমন অদ্ভুত রকমের কেটেছে। দিনের শুরু থেকে শেষ অবধি পূর্ণতাকে পেয়ে তার কেমন একটা অভ্যাস হয়ে গিয়েছে, তাই আজ পূর্ণতার অনুপস্থিতি তাকে একটা অস্বাভাবিক পরিস্থিতির মাঝে ফেলে দিয়েছে। সকালে অফিসে গিয়েও যখন দেখে পূর্ণতা সেখানেও নেই, তখন তার কিছুটা চিন্তা হতে থাকে। জাওয়াদ পূর্ণতার এ সিনথিয়াকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সরলমনা সিনথিয়া জানায়, আজ পূর্ণতার মায়ের মৃত্যু বার্ষিকী। আজকের দিনে পূর্ণতা বামি আহমদ কেউই আসেন না। জাওয়াদ এই বিষয়ে জানে না এমন না। আসলে সে ডেটটা ভুলে গিয়েছিল। এজন্যই কাল রাতে পূর্ণতার মুখটা মলিন লাগছিল। খবরটা জানার পর থেকেই জাওয়াদের বুকের ভেতরে কেমন খচখচ করতে থাকে। সে আসার আগে জিনিয়া বলেছিল, আজও তার মা নাকি পূর্ণতাকে ঝেড়েছে। জিনিয়ার একটু কান পাতার স্বভাব আছে। সে আড়ি পেতে পূর্ণতা ও মিসেস শেখের অনেক কথাই শুনে ফেলেছে। মিসেস শেখ যে পূর্ণতাকে তার মায়ের সম্পর্কে খারাপ খারাপ কথা বলেছে, এসবই জিনিয়া টুকটুক করতে করতে সবই বলে দিয়েছে। মূলত এই কারণেই জাওয়াদের আরও কেমন কেমন লাগছে। আজ মেয়েটার মায়ের মৃত্যু বার্ষিকী, আর আজই তার মা পূর্ণতার মৃত মাকে নিয়ে কথা শোনালেন। জাওয়াদ সারাদিন পূর্ণতার ফোনের অপেক্ষায় ছিল। তারা একই অফিসে থাকার পরও পূর্ণতা 2 ঘন্টা অন্তর অন্তর জাওয়াদকে টেক্সট করবে, মেসেজ দিবে, ভয়েস পাঠাবে। কিন্তু আজ সারাদিনে পূর্ণতা এসবের কিছুই করেনি। না ফোন কলস, না মেসেজ, নাই বা কোন ভয়েস। জাওয়াদও নিজ থেকে ফোন দিবে দিবে করেও নিজের ইগোর কারণে দেয়নি। শেষে একদম তার যখন বেশি অস্থির লাগছিল পূর্ণতার গলার আওয়াজ শোনার জন্য, তখন সব ইগো দূরে সরিয়ে পূর্ণতার নাম্বারে ফোন দিয়েই দেয়। কিন্তু পূর্ণতার ফোন বন্ধ পায়। একবার, দুবার, অনেকবার দেয়, কিন্তু বারবারই পূর্ণতার নাম্বার বন্ধ বলতে থাকে। একসময় বিরক্ত হয়ে সে ফোন দেওয়া ছেড়েই দেয়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বর্তমান। ব্যথা পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে জাওয়াদ তার বাড়ি ফিরে আসে। পূর্ণতাদের সিএনজির পেছনে ছুটার কারণে তার ব্যান্ডেজ করা পা থেকে রক্ত বের হচ্ছে। কিন্তু তার শারীরিক কষ্টের থেকেও মানসিক যন্ত্রণা বহুগুণ বেশি। একই জেলায় থেকে দুইবার পূর্ণতা ও তার সাক্ষাৎ হয়েছে, কিন্তু দুবারই সে ব্যর্থ হয়েছে নিজের সুখেদের নাগাল পেতে। ভগ্ন হৃদয় ও ব্যথায় জর্জরিত পা নিয়ে জাওয়াদ বাড়ির ভেতরে প্রবেশ করবে, তখনই তার কানে আসে সময় গার্ডেন এরিয়া থেকে ভেসে আসা হইচই। সে বাসার ভেতরে না ঢুকে সেই শব্দের অনুসরণ করে গিয়ে সেখানে উপস্থিত হলে দেখতে পায়, এই হইচইয়ের উৎসদাতা স্বয়ং তার মা। বৃদ্ধ মহিলা কেমন অস্বাভাবিক আচরণ করছেন। কেউ তাকে স্বাভাবিক করতে পারছেন না। সে তার মায়ের কাছে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ছেলে পাগল মা জাওয়াদকে দেখে কিছুটা শান্ত হয়। কিন্তু পুরোপুরি না। সে উত্তেজিত হয়ে জাওয়াদকে বলতে থাকে, জাওয়াদ, বাবা, দেখ না, ওরা কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি ওদের বলছি পূর্ণতাকে আমি দেখেছি, কিন্তু সবাই আমার কথাকে অবিশ্বাস করছে। আচ্ছা, ওরা কেউ বিশ্বাস না করুক, তুই তো আমার কথা বিশ্বাস করিস? বল বাবা, করিস না মা, কে বিশ্বাস? জাওয়াদ কিছুক্ষণ স্থির দৃষ্টি নিয়ে মায়ের অস্থির মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর নীরবতা ভঙ্গ করে বলে, তোমায় বিশ্বাস করে জীবনে একবার চরমভাবে ঠকে গেলেও আজ আবারও তোমাকে বিশ্বাস করতে হচ্ছে। কারণ তুমি মিথ্যা বলছো না এবার। ওটা পূর্ণতাই ছিল, আর ওর কোলে যেই বাচ্চাটিকে দেখেছ সেটা আমার আর ওর সন্তান। সকলে জাওয়াদের কথা শুনে হতভম্ব হয়ে যায়। পূর্ণতা এসেছিল, কিন্তু সে কখন এখানে আসলো? কেনই বা আসলো? আসলো তো আসলো, চলেই বা গেল কেন? জাওয়াদের নানা বাড়ির সকলের মনেই এই প্রশ্নগুলো ঘুরপাক করছে। অন্যদিকে আরিয়ানদের কয়েকজন আত্মীয় স্বজন হাউকাউ শুনে বাহিরে এসেছিল, তারাও কথায় কথায় পূর্ণতার নাম শুনে অবাক হয়ে যায়।